মনে আছে ২০০৯ সালের সেই হলিউড সিনেমা 2012 এর কথা, যেখানে দেখানো হয়েছিল পৃথিবী জুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, ভূমিকম্প, বন্যা সব মিলিয়ে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। সেই সময় মনে হয়েছিল এটা তো শুধুই একটি কাল্পনিক সিনেমার গল্প, কিন্তু ২০২৬ সালে এসে একটু ভাবুন তো, ইউরোপ পুড়ছে, দক্ষিণ মেরুর হাজার হাজার টন বরফ গলছে, আর মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে শহরের পর শহর প্রায় মাটিতে মিশে গেছে। প্রশ্ন হলো, এগুলো কি আলাদা আলাদা বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি পৃথিবী আসলেই কোনো একটা বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে? আজ ব্যবচ্ছেদ করব সেই জটিল সমীকরণটা, এবং সঙ্গে আছি আমি নাহিদা মিতু। সুপার এল নিনো জিনিসটা আসলে কি? মনে করুন আপনার এলাকায় তাপমাত্রা এখন ৩৫ ডিগ্রি, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে ৩৭ ডিগ্রি, মানে গরম আরো বেশি লাগছে। এল নিনো পুরো পৃথিবীর সাথে ঠিক এই কাজটাই করে, আগে থেকেই গরম পৃথিবীকে আরো বেশি গরম করে দেয়। বিজ্ঞানীরা বলছেন ইতিহাসে মাত্র ৩বার সুপার এল নিনো দেখা গেছে, ১৯৮২ থেকে ১৯৮৩ সালে, ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে এবং ২০১৫ থেকে ২০১৬ সালে। এবার যেটা আসছে সেটা আগের সবগুলোকেও টপকে যেতে পারে। কারণটা সহজ, ২০২৬ সালে পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বেশি গরম হয়ে গেছে। এই অতিরিক্ত গরম পানি সমুদ্রের বুকে তৈরি করছে বিশাল এক তাপের বোমা, যেটা এখন একটু একটু করে ফুটছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ২০২৬ সালের শেষ নাগাদ ইউরোপ সহ বিশ্বের বহু দেশে একের পর এক তাপপ্রবাহ আঘাত হানতে পারে, যেটা ইতোমধ্যে আঘাত হানতে শুরু করেছে। অ্যান্টার্কটিকার বরফ কতটা গলছে? ৯০-এর দশকে ম্যাকগাইভার সিরিজে দেখতাম নায়ক তারবিহীন ছোট্ট যন্ত্রে কথা বলছে, তখন এটা ছিল বিজ্ঞান কল্পকাহিনী। সেই তারবিহীন মোবাইল ফোন বাস্তবে দেখতে কেমন হবে অবাক হয়ে কল্পনা করতাম আমরা। বর্তমানে সেই প্রযুক্তি ছাড়িয়ে গেছে বহুদূর। ঠিক সেভাবেই বিজ্ঞানীরা আজ থেকে ৩০ বছর আগে বলেছিলেন অ্যান্টার্কটিকার বরফ গলবে। তখন মনে হয়েছিল সেটা দূর ভবিষ্যতের কথা, কিন্তু সেই ভবিষ্যৎ এখন বর্তমান। গত ৩ দশকের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন প্রতি বছর গড়ে ৮২ বিলিয়ন টন বরফ গলছে পশ্চিম অ্যান্টার্কটিকায়। আর থাউটস হিমবাহ, যাকে বিজ্ঞানীরা ডুমসডে গ্লেরিয়াস ডাকেন, ৩০ বছরে দ্বিগুণ গতিতে এখন বরফ গলছে সেখানে। ৮২ বিলিয়ন টন সমান বরফ গলছে, বুঝতে পারছেন না? মনে করুন পুরান ঢাকার সমান একটি বরফের পাহাড়। প্রতি বছর তার চেয়েও বেশি বরফ গলে সমুদ্রে পড়ছে, আর এই সুপার এল নিনো সেই গলার গতিকে আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ এল নিনোর প্রভাবে গরম বাতাস মেরু অঞ্চলে ঢুকে পড়ে এবং বরফ গলার গতি আরো বেড়ে যায়। বরফ গলা এই পানিগুলো কোথায় যাচ্ছে? সমুদ্রের পানি কিন্তু সব জায়গায় সমানভাবে বাড়ে না। যেখানে বরফ গলছে সেই অ্যান্টার্কটিকার কাছাকাছি এলাকায় বরং পানি কম বৃদ্ধি পায়, কারণ বরফের নিজস্ব একটা মহাকর্ষীয় টান আছে। সেটা কমে গেলে কাছের পানি সরে যায়, কিন্তু দূরের দেশগুলোতে পানি বাড়ে বেশি। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণা বলছে অ্যান্টার্কটিকার বরফ গলার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম আটলান্টিকের দেশগুলো, মানে বাংলাদেশ, ভারতের উপকূল, মার্শাল আইল্যান্ড এবং ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলো। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ সম্পূর্ণ গলে গেলে এটা একাই সমুদ্রপৃষ্ঠে ৩ মিটার বা প্রায় ১০ ফুট পানির উচ্চতা বাড়িয়ে দিতে পারে। ৩ মিটার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা স্থায়ীভাবে পানির নিচে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের গল্প যেভাবে পড়ে যে দৃশ্য কল্পনা করেছিলাম, সেই দৃশ্যের কথাই মাথায় আসছে। ভেনেজুয়েলার কি হয়েছে? এই তো মাত্র কয়েকদিন আগে ২৪ জুন রিক্টার স্কেলের ৭.২ ও ৭.৫ মাত্রায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর ২টি ভূমিকম্প আঘাত হানে। গত ১২৫ বছরে ভেনেজুয়েলার সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এটা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯০০ জন ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন ৩,০০০-এর অধিক মানুষ। তবে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে
চূড়ান্ত মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। কারাকাস থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে ব্রাজিলের অ্যামাজনেও ভবন কাঁপিয়ে দিয়েছে এই ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তো রিকো এবং ভার্জিন আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়, যদিও পরে সেটা প্রত্যাহার করা হয়। এটা স্থলভাগের ভূমিকম্প ছিল। যদি একই মাত্রার ভূমিকম্প সমুদ্রের তলদেশে হতো, সমুদ্রে ভূমিকম্প হলে কি ঘটবে? 2004 সালে ভারত মহাসাগরে সুনামির কথা মনে আছে? সেদিন 9.1 মাত্রার একটি সমুদ্রতলের ভূমিকম্পে 14টি দেশে প্রায় 2,30,000 মানুষের প্রাণ ঝরেছিল। ভেনেজুয়েলার মতো 7.5 মাত্রার একটি ভূমিকম্প যদি এখন সমুদ্রের তলদেশে ঘটে এবং সমুদ্রপৃষ্ঠ আগে থেকেই স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু থাকে, তাহলে কি হবে? বিজ্ঞানীরা সতর্ক করছেন, সমুদ্রপৃষ্ঠ সামান্য বাড়লেও সুনামির ঢেউ স্থলভাগের ভেতরে আরো গভীরে ঢুকে পড়বে এবং ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। সবচেয়ে বেশি সুনামির ঝুঁকিতে থাকা দেশগুলো হলো জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারতের পূর্ব উপকূল, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো এবং ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলো। তাহলে কি সব শেষ? বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন শুধু আবহাওয়াকে না, পৃথিবীর মাটির ভেতরটাকেও বদলে দিচ্ছে। বরফের চাপ কমলে মাটির নিচে থাকা ফাটলগুলো সক্রিয় হয়ে ওঠে এবং ভূমিকম্পের ঝুঁকি বাড়ে। মানে গরম, বরফ গলা এবং ভূমিকম্প তিনটা আলাদা সমস্যা নয়, এরা একটা আরেকটার হাত ধরে এগিয়ে আসছে। 2012 সিনেমায় যা দেখানো হয়েছিল সেটা একদিনে হয়নি। ধীরে ধীরে চাপ জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটেছিল। পৃথিবী এখন সেই চাপটাই জমাচ্ছে। এভাবে কি সব শেষ হয়ে যাবে? হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, তখন তার চারপাশের মানুষ হাসাহাসি করেছিল, বলেছিল, এত শুকনো আবহাওয়ায় নৌকা কেন? কিন্তু যখন বৃষ্টি শুরু হলো, তখন আর হাসার সময় ছিল না। বিজ্ঞানীরা আজ যা বলছেন সেটা উড়িয়ে দেওয়ার আগে একটু ভাবুন, কারণ এবার বৃষ্টি শুরু হলে থামার সুযোগ নাও থাকতে পারে। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। যত বেশি মানুষ জানবে তত বেশি সচেতন হবে। কমেন্টে জানান আপনার মতে বাংলাদেশ কতটা প্রস্তুত। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো বিশ্লেষণের ভিডিওতে।